বিজিত লাহিড়ী যখন তটিনীর জন্য অপেক্ষা করছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে পরশুরাম চলে আসে। আর পরশুরামকে দেখে তো বিজিত লাহিড়ী অবাক হয়ে যায়। বিজিত লাহিড়ী তখন বুঝতে পারে যখন এখানে পরশুরাম চলে এসেছে তখন তার এখানে থাকা আর সম্ভব নয়, বিপদমুক্ত নয়। তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু পালানোর আগেই পরশুরাম তাকে ধরে ফেলে এবং মাটিতে চেপে ধরে তার হাতে হাত কড়া পরিয়ে দেয় এবং বলে, তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস, আর তুই কী ভেবেছিলিস যে তুই আমার লাট্টুকে এভাবে মেরে ফেলে তুই এত সহজে ভালোভাবে ঘুরে ফিরে চলতে পারবি? তা তো হবে না। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বলরামের কাছে পরশুরাম ফোন করে। পরশুরাম ফোন করে বলে যে, বলরাম, তোকে যে আমি নাম্বারটা দিয়েছিলাম সেটাকে তুই ট্র্যাক করেছিস? তুই কি জানতে পেরেছিস যে ওই ফোনটা কোথা থেকে এসেছিল, কোন জায়গা থেকে এসেছিল? তখন এই কথা শুনে বলরাম বলে, হ্যাঁ পরশুরাম, আমি জানতে পেরেছি। এই শহরের বাইরে একটা পুরনো জাতীয় একটা বাড়ি আছে, একটা গেস্ট হাউস জাতীয় আজকে সেখান থেকে এই ফোনটা এসেছে। তখন পরশুরাম বলে, ঠিক আছে বলরাম, তাহলে তুই স্পেশাল ব্রাঞ্চের সমস্ত অফিসারদের নিয়ে চলে আয়, আর আমিও এদিক থেকে সেই লোকেশনে পৌঁছাচ্ছি। আর এটা যেন কোনোভাবে বাইরের লোক কেউ জানতে না পারে যে আমরা ওই গেস্ট হাউসে যাচ্ছি, আর ওখানে গিয়ে আমরা বাকি প্ল্যানটা করে ফেলবো। তখন পরশুরামের কথা মতো বলরাম, মায়া সবাই সেখানে চলে আসে, মানে সেই গেস্ট হাউসের কাছে চলে আসে। গেস্ট হাউসের কাছে এসে বলরাম পরশুরামকে জিজ্ঞাসা করে যে, পরশুরাম, যে তুই কি করতে চাইছিস বলতো? আর ওই নাম্বারটাই বা কার? কার নাম্বার তুই ট্র্যাক করতে বলেছিলিস? আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুই কি করছিস। তখন এই কথা শুনে পরশুরাম বলে, ওটা ছিল বিজিত লাহিড়ীর নাম্বার। বিজিত লাহিড়ী তটিনীর সাথে কথা বলার জন্য হাসপাতালে ফোন করেছিল। তটিনীর ফোনটা বন্ধ ছিল, তাই জন্য সে হাসপাতালে ফোন করেছিল। আর সেটা আমি তুলেছিলাম, আমি ধরেছিলাম। ও বিজিত লাহিড়ী ভেবেছিল যে তটিনী কথা বলছে, অথচ সেই ফোনটা আমি রিসিভ করেছিলাম। বিজিত লাহিড়ী তটিনীকে বলছিল যে ও নাকি তার সাথে দেখা করতে চায়, ওর সাথে নাকি অনেক হিসাব বাকি আছে। তখন এই কথা শুনে তো বলরাম, মায়া অবাক হয়ে যায়। তখন বলে, তাহলে তাহলে যখন আমরা এখানে চলে এসেছি, তাহলে কি আমরা বিজিত লাহিড়ীকে অ্যারেস্ট করার চেষ্টা করব? তখন পরশুরাম বলে, হ্যাঁ, তার জন্য তো এখানে এসেছি। এখানে এসে আমরা যেভাবেই হোক ওই আয়ুষীকে ছাড়িয়ে ওই বিজিত লাহিড়ীকে অ্যারেস্ট করতে হবে। ওই আয়ুষীকে বিজিত লাহিড়ী অ্যারেস্ট করে রেখেছে। সে হুমকি দিয়েছে, সে মানে তটিনী যদি না আসে তাহলে সে আয়ুষীকে মেরে দেবে। তখন এই কথা শুনে তো বলরাম বলে বলে কিন্তু কিন্তু বৈজিত লাহিড়ী যে আয়ুষীকে বিয়ে করেছিল, ও তো বলেছিল যে ওকে ভালোবাসে। তখন পরশুরাম বলে, না, ওটা ছিল বিজিত লাহিড়ীর অভিনয়। ও এতদিন আয়ুষীকে ফাঁদে ফেলার জন্য নাটক করছিল। ও নিজের মুখেই বলেছে, ও তো ভেবেছিল যে তটিনীর সাথে কথা বলছে, কিন্তু সেটা তো আমি রিসিভ করেছিলাম। আর ও তখন বলেছে যে যদি তটিনী তার সাথে এসে দেখা না করে, সে আয়ুষীকে শেষ করে দেবে। তখন তো বলরাম বলে, তাহলে তাহলে কিন্তু আমরা যত দ্রুত সম্ভব ওই বিজিত লাহিড়ীকে অ্যারেস্ট করতে হবে। ওই বিজিত লাহিড়ীর হাত থেকে আয়ুষীকে বাঁচাতে হবে, নইলে যে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এমনিতেই আমরা লাট্টুকে হারিয়ে ফেলেছি, লাট্টুকে খুঁজে পাচ্ছি না। তার উপর যদি এই আয়ুষীকেও খুঁজে না পাই, মানে বাঁচাতে না পারি, তাহলে তো আমাদের রেপুটেশন এমনিতেই নষ্ট হয়ে যাবে। আর তার উপরে বস বারবার আমাদেরকে বলেছে যে তুই যদি 72 ঘন্টার মধ্যে কিছু করতে না পারিস, তোর কিন্তু সাসপেন্ড করে দেবে এবং তোর পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে, অন্ধকারে চলে যাবে, তোকে জেলে কাটাতে হতে পারে। কারণ তোর উপরে ভরসা করে ওই গুন্ডাগুলোকে বস ছেড়ে দিয়েছিল, আর তোকে অর্ডার দিয়েছিল যে তটিনীকে শ্যুট করতে, কিন্তু তুই সেটা করিসনি। বরং তটিনী সেই গুন্ডাগুলোকে শ্যুট করে দিয়েছে। এখন তাই জন্য তোর ওপর বস এখন রেগে আছে। এখন তুই যা করবি একটু ভেবেচিন্তে করিস। এখন আর তোর হাতে কিন্তু বেশি সময় নেই। তখন পরশুরাম বলে, সে জানি বলরাম, আমি তো বলেছি যে 72 ঘন্টা আমার সময় লাগবে। এর মধ্যেই আমি সমস্ত কিছু পরিষ্কার করে দেবো। আমি আসলে কি করতে চাইছি বা কি করব, 72 ঘন্টার মধ্যেই তোরা জেনে যাবি। এখন বেশি কথা না বলে আমি যেটা বলছি, আমার কথা মতো তোরা কাজ কর। আমি এখন এখানে এসেছি বিজিত লাহিড়ীকে অ্যারেস্ট করতে, তাই যেভাবেই হোক বিজিত লাহিড়ীকে আমাদেরকে অ্যারেস্ট করে আমাদের সাথে নিয়ে যেতেই হবে, বুঝতে পেরেছিস? তখন সেই মতো সবাই কাজে লেগে পড়ে। অন্যদিকে তখন হাসপাতালে দেখা যায় যে তটিনী সেই নার্সের সাথে কথা বলছে।
সে নার্সকে বারবার করে সাবধান করছে এবং বলছে যে যদি কেউ তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে বা কোনো কথা জিজ্ঞাসা করে, তুমি কিন্তু কোনোভাবেই কিছু স্বীকার করবে না। কারণ জানো তো, যদি কেউ জানতে পারে বা কেউ বুঝতে পারে যে তুমি আমার সাথে মিলে আছো, তুমি আমার কথা মতো কাজ করছো, তাহলে কিন্তু তোমাকে তুলে নিয়ে যেতে পারে। তোমাকে তুলে নিয়ে গিয়ে ইন্ট্রোগেট করতে পারে, তোমার মুখ থেকে সব কিছু জানার চেষ্টা করতে পারে। তাই তুমি কোনোভাবেই কোনো কিছু কাউকে বুঝতে দিও না। তুমি চুপ করে থেকো। হয়তো তোমাকে এসে সবাই জিজ্ঞাসা করবে যে কী করছিল বা কেনই বা গিয়েছিলাম, কিন্তু তুমি কিছুই বলবে না। তুমি শুধু বলবে যে আমি কিছু জানি না। তখন তটিনীর কথা মতো সেই নার্সি বলে, হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আপনার স্বামী শিবপ্রসাদ, উনি তো বারবার একটার পর একটা প্রশ্ন করছেন, আর উনি কিন্তু আপনার উপর সন্দেহ করেছে। ওই যে জুতোগুলো কিন্তু উনি বাইরে গিয়ে চেক করছিলেন। উনি বারবার জিজ্ঞাসা করছিলেন যে এই জুতোগুলোর তলায় কীভাবে মাটি আসলো, আর জুতোগুলো কেনই বা ভিজেছিল। তখন তটিনী বলে, তুমি শিবপ্রসাদকে নিয়ে ভাবো না, ও একটু চিন্তার মধ্যে আছে তো। ওর সন্তান মানে লাট্টুকে খুঁজে পাচ্ছে না, তার জন্যই ও সব কিছু একটু সন্দেহের চোখে দেখছে, বুঝতে পারছো? ও একটু সন্দেহ করছে, আর ও খুব একটু বোকাশোকা মানুষ। তাই তুমি ওর ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু তোমার কাজটা ভালোভাবে করতে থাকো, আর তোমার ফোনটা আমার কাছে দিয়ে যাও। তখন সেই নার্স তটিনীর কথা মতো ফোনটা দিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি এসে তটিনীর সাথে কথা বলে। তটিনীর সাথে কথা বলে এবং তটিনীকে বলে যে আয়ুষীর সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। তুই কি এর মধ্যে আয়ুষী বা বিজিত লাহিড়ীর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পেরেছিস? তখন এই কথা শুনে তো অবাক হয়ে যাই তটিনী। তটিনী বলে, কেন? তো ওই আয়ুষী যে বিজিত লাহিড়ীর সাথে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে, তটিনী মানে নন্দিনী আটকানোর চেষ্টা করেছিল, তাকে তো চড়ও মেরেছিল, আমি এটা শুনেছি। তাহলে তাহলে তোমরা এখন কেন বলছো যে তোমরা আয়ুষী ও বিজিতের সাথে যোগাযোগ করতে পারছো না? তোমরা তো নিজে ইচ্ছায় আয়ুষীকে বিপদে ফেলেছো। আর তোমরা তো নিজে ইচ্ছাই বলেছিলে যে বিজিত রায়ের খুব ভালো, খুব মানে শান্ত ভদ্র মানুষ। তাহলে তোমরা এখন ওর সাথে যোগাযোগ কেন করতে পারছো না? কি হয়েছে? এটা তো হওয়ার কথা ছিল না। তোমরা তো সব কিছু জানতে, জানা সত্ত্বেও তোমরা এমন কাজ করতে পারলে। আর এখন এসেছো আমার কাছে। এখন আমি কি করব? আমি তো এখানে হাসপাতালে বন্দি আছি। আমি তো কিছু করতেই পারছি না যে আমি আইসি বা লাট্টুকে খুঁজে বার করব। এখন তো তোমরা বাইরে আছো, তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন তো তোমাদের কর্তব্য যে আইসিকে খুঁজে বার করা। আর বাবা, তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম, এর আগেও কতবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে বিজিত লাহিড়ী ছেলেটা ভালো না। বিজিত লাহিড়ী খুব খারাপ একটা ছেলে, ওর সাথে বিভিন্ন অপরাধের সঙ্গে ও জড়িত আছে। তোমরা কিন্তু তখন আমার কোনো কথাই গুরুত্ব দাওনি। সবাই ভেবেছিলে যে আমি আয়ুষের জীবনটা নষ্ট করতে চেয়েছি, আয়ুষীকে বিপদে ফেলতে চেয়েছি। কিন্তু আসলে আসলে তো তোমরা নিজেই আয়ুষকে মানে বিপদে ফেলেছো। আর এখন আমি তো কিছুই করতে পারবো না। দেখছো না, আমি তো এই হাসপাতালে কিছুদিন ধরে পড়ে আছি। কি করবো আমি? এই হাসপাতালে থেকে তো আমি কিছু করতে পারছি না। যতদিন না আমি সুস্থ হতে পারছি, হাঁটাচলা করতে পারছি ঠিক মতো, ততদিন তো আমরা কিছু করতে পারবো না। আমি কিছু করতে পারবো না। তখন সেখানে মানে আয়ুষী ও মানে তটিনীর মা চলে আসে। তটিনীর মা এসে তটিনীর হাত ধরে কান্না করতে করতে বলে যে, তটিনী, আমি জানি মা, তোর উপর আমরা অনেক খারাপ কাজ করেছি। তোকে বিশ্বাস করিনি, তোকে অবিশ্বাস করেছি, তোকে আমরা সবাই ভুল ভেবেছি। কিন্তু দেখ দেখ এখন তুই এভাবে আমাদের উপর রাগ করিস না। এখন তোর বোন আয়ুষীকে খুঁজে বার করতে হবে, না তো আমরা আয়ুষীকেও হারিয়ে ফেলবো। এমনিতেই আমাদের এই সংসারে, এই পরিবারে কার যেন নজর লেগে আছে। বারবার আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। আমরা বুঝতেই পারছি না যে আমরা কিভাবে এই বিপদ থেকে বার হতে পারবো। দেখ, তুই যা জানিস তুই সমস্ত কিছু আমাদেরকে বলে দে। তুই যদি এর মধ্যে বিজিত লাহিড়ী বা কারোর সাথে যোগাযোগ করে থাকিস, তাহলে সেটা আমাদেরকে জানা, আমাদেরকে বল। আমরাও একটু কথা বলি যে বিজিত লাহিড়ী আর আয়ুষী কোথায় আছে। আয়ুষের সাথে আমাদের যেভাবেই হোক যোগাযোগ করতে হবে।